হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব সেটি হলো বড় স্বপ্নের বড় জাদু, লেখক ডেভিড জে শার্টার্স। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 13, অর্থাৎ পথ প্রদর্শকের মতো কিভাবে ভাবনা চিন্তা করা যায়। নিজেকে আরেকটি বার মনে করিয়ে দিন, আপনাকে সাফল্যের স্তরে টেনে তোলা যায় না, যারা আপনার পাশে ও নিচে রয়েছে তারাই আপনাকে ঠেলে তুলবে। বড় মাপের সাফল্যের জন্য চাই অন্যদের সমর্থন ও সহযোগিতা, আর এই সমর্থন ও সহযোগিতা পাওয়ার জন্য চাই নেতৃত্বের ক্ষমতা। সাফল্য ও নেতৃত্ব করার ক্ষমতা, অর্থাৎ পথ না দেখালে অন্যরা যে কাজগুলি কখনো করতো না সেগুলি করানোর ক্ষমতা। 2, পরস্পরের পূরক। আগেকার অধ্যায়গুলিতে সাফল্যের যে প্রণালীগুলির ব্যাখ্যা করা হয়েছে সেগুলি আপনার নেতৃত্বের ক্ষমতার বিকাশ করার মহামূল্য উপাদান। এখন আমরা এমন একটি বিশেষ নেতৃত্বের নিয়ম বা পদ্ধতি আয়ত্ত আনতে চাই যার দ্বারা এক্সিকিউট সুইফট ব্যবসা, সামাজিক, ক্লাব, বাড়ি সর্বত্রই মানুষ আমাদের জন্য কাজ করবে। নেতৃত্বের এই 4টি নিয়ম বা নীতি হলো: প্রথম, যাদের প্রভাবিত করতে চান তাদের মতো করে চিন্তা করুন। দ্বিতীয়, ভেবে দেখুন কাজটা সামলানোর মানবিক উপায়টা কি। তৃতীয়, প্রগতির কথা ভাবুন, উন্নতিতে আস্থা রাখুন, বিকাশের পথে অগ্রসর হন। 4, নিজের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আলাদাভাবে সময় রাখুন। এই নিয়মগুলি অনুসরণ করলে সুফল পাবেন। প্রতিদিনের পরিস্থিতিতে এগুলি থেকে প্রয়োগ করতে পারলে নেতৃত্বের স্বর্ণখচিত রহস্য উদ্ঘাটন করা সহজ হয়ে যাবে। কিভাবে তা দেখা যাক। নেতৃত্বের নিয়ম নাম্বার 1, আপনি যাদের প্রভাবিত করতে চান তাদের মতো ভাবনা চিন্তা করুন। আপনি যদি অন্যদের বন্ধুবান্ধব, সঙ্গী সাথী, গ্রাহক, কর্মচারীদের নিজের ইচ্ছামতো পরিচালনা করতে চান, তাহলে তার এক ম্যাজিক পদ্ধতি হলো তাদের মতো করে ভাবনা চিন্তা করা। এই দুটি ঘটনা অধ্যয়ন করলে কারণটা বুঝতে পারবেন। টেড বি এক বৃহৎ বিজ্ঞাপন সংস্থার টেলিভিশন কপিরাইটার ও ডিরেক্টর হিসাবে কাজ করত। একবার তার এজেন্সি একটি বড় কাজ হাতে পেল, ছোট ছেলে মেয়েদের জুতো উৎপাদকের কাজ। তখন তাদের বেশ কিছু টিভি বিজ্ঞাপন তৈরি করার দায়িত্ব দেওয়া হলো টেডকে। বিজ্ঞাপন অভিযান শুরু করার মাসখানেক পরে বোঝা গেল যে খুচরো দোকানগুলিতে পণ্য বিক্রি বৃদ্ধিতে বিজ্ঞাপনের কোনোই প্রভাব পড়েনি। যেহেতু বেশিরভাগ শহরে শুধু টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন করা হয়েছিল, তাই টিভি বিজ্ঞাপনগুলির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হলো। টেলিভিশনের দর্শকদের নিয়ে অনুসন্ধান করে জানা গেল যে মাত্র 4% দর্শকের বিজ্ঞাপনটা অসাধারণ ভালো মনে হয়েছে। সবচেয়ে সেরা বিজ্ঞাপনগুলির একটি এই 4% বলেছিল। বাকি 96% ওই বিজ্ঞাপনের কোনোই প্রতিক্রিয়া হয়নি, অথবা তাদের বিজ্ঞাপনগুলি বিশ্রী লেগেছিল। এরকম মন্তব্য প্রায় শুনতে হলো। বিদঘুটে বিজ্ঞাপন, মনে হচ্ছে ভোর রাত 3টের সময় উঠে নিউ আয়ারল্যান্ডে ব্যান্ড শুনছি। আমার ছেলেমেয়েরা টিভিতে বিজ্ঞাপন দেখতে ভালোবাসে, কিন্তু যখনই ওই জুতোর বিজ্ঞাপন দেখানো হয় ওরা বাথরুমে যায় বা ফ্রিজ থেকে জিনিস আনতে উঠে পড়ে। আমার মনে হয় ওটা একটু উন্নাসিক উদাহরণের বিজ্ঞাপন। আমার তো মনে হয় কেউ বেশি চালাকি দেখাতে চেষ্টা করেছে। সব ইন্টারভিউগুলি একত্র করে বিশ্লেষণ করার পর এক কৌতূহল উদ্দীপক ব্যাপার চোখে পড়ল। যে 4% বিজ্ঞাপন পছন্দ হয়েছিল তাদের আয়, শিক্ষা দীক্ষা, রুচিশীলতা ও শখ, পছন্দ অপছন্দ টেডের মতোই। বাকি 96% কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর্থসামাজিক দলভুক্ত মানুষ। টেডের বিজ্ঞাপনগুলিতে খরচ পড়েছিল প্রায় $20,000, অথচ সম্পূর্ণ অভিযান ব্যর্থ হয়, কারণ টেড শুধু নিজের পছন্দ অপছন্দের কথা ভেবেছিল। ও যখন বিজ্ঞাপন তৈরি করছিল তখন মানুষের জুতো কেনার ব্যাপারে ধ্যান ধারণাগুলি বোঝার চেষ্টাই করেনি, শুধু নিজের পছন্দের কথাই ভেবেছিল। ব্যক্তিগতভাবে যে বিজ্ঞাপনগুলি তার নিজের মনোহর মনে হয়েছিল সেগুলি তৈরি করেছিল। জনতার পছন্দ মাফিক বিজ্ঞাপন সে বানায়নি। যদি সে
টেড সর্বসাধারণের মতো চিন্তা করত, যদি সে নিজেকে দুটি প্রশ্ন করত, আমি অভিভাবক হলে কেমন বিজ্ঞাপন দেখলে আমার ছেলে মেয়েদের জন্য জুতো কিনতে ইচ্ছা করবে, আমি একটি শিশু বা ছোট ছেলে হলে কেমন বিজ্ঞাপন দেখলে আমার এত ভালো লাগবে যে মা বাবার কাছে গিয়ে সেই জুতোর জন্য আবদার করব, তাহলে হয়তো অন্য রকম পরিণাম হতো। খুচরো বিক্রেতা জন কেন ব্যর্থ হয়েছিল? জন একটি বুদ্ধিমতী, সুশিক্ষিতা, আকর্ষণীয় মেয়ে। বয়স তার 24। সদ্য স্নাতক জন একটি মাঝারি ও কম দামের ডিপার্টমেন্ট স্টোরে, রেডিমেড পোশাকের স্টোরে ক্রেতা সহায়কের চাকরি পেয়েছিল। ওর সুপারিশের চিঠিতে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছিল। জন উচ্চবিলাসী, প্রতিভাময়, কাজে উৎসাহী। একটা চিঠিতে লেখা ছিল ও নিশ্চয়ই জীবনে বড় মাপের সাফল্য পাবে। জনের কিন্তু সেই বড় মাপের সাফল্য জোটেনি। মাত্র 8 মাস কাজ করে জন বিক্রির কাজ ছেড়ে অন্য কাজে যোগ দিয়েছিল। ওর ওপন আলাকে আমি ভালো মতো চিনতাম। একদিন তাকে প্রশ্ন করলাম, জনের ব্যর্থতার কারণ কি? জন খুব ভালো মেয়ে, বেশ গুণী মেয়ে, সে বলল, তবে একটা দোষ ছিল। সেটা কি? আমি প্রশ্ন করেছিলাম। জন সবসময় নিজের পছন্দ মতো জিনিস কিনত, যা আমাদের গ্রাহকদের মোটেই পছন্দ হতো না। যারা এখানে বাজার হাট করতে আসে তাদের পছন্দ অপছন্দ তাদের কথা না ভেবে সে সবসময় নিজের পছন্দ মতো স্টাইল, রং, কাপড় ও দামের পণ্য বেছে নিত। যখন আমি ওকে বোঝাতাম যে এই রকম জিনিস হয়তো আমাদের উপযুক্ত না, ও বলতো, ও সবার খুব পছন্দ হবে, দেখবেন আমার এত ভালো লাগছে, দেখবেন ঝটপট সব বিক্রি হয়ে যাবে। জন সচ্ছল পরিবারে বড় হয়েছে। ওকে শেখানো হয়েছে জিনিসের গুণমান সবচেয়ে জরুরি। ওর জন্য দামের ব্যাপারটা একেবারেই গুরুত্বপূর্ণ ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবার যেমনটি চায় তেমনটি পোশাক জনের মনে ধরতো না, তাই ও যা কিনতো সেগুলো একেবারে বেমানান হয়ে যেত। কথাটা হলো, অন্যদের যদি নিজের মতো করে কাজ করাতে চান তাহলে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন। অন্যের মতো ভাবনা চিন্তা করলে তাদের প্রভাবিত করাও সহজসাধ্য হবে। আমার এক সফল সেলসম্যান বন্ধু বলেছিল যে কোনো প্রেজেন্টেশন উপস্থাপিত করার আগে সম্ভাব্য ক্রেতার কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে ও বিশেষভাবে বিবেচনা করে নেয়। ক্রেতার মতো চিন্তা করতে পারলে বক্তার বক্তৃতা আরও কৌতূহল উদ্দীপক জোরালো হয়ে ওঠে। নিয়োগকর্তার মতো ভাবতে পারলে তত্ত্বাবধায়ক আরও গ্রহণযোগ্য ও কার্যকর নির্দেশ দিতে পারে। এই পদ্ধতির কার্যকারিতা সম্বন্ধে এক তরুণ ক্রেডিট এক্সিকিউটিভ সুন্দরভাবে বুঝিয়েছিলেন। যখন অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট ম্যানেজার হিসাবে এই স্টোরে কাজ করতে শুরু করলাম, আমাকে সংগ্রহ সংক্রান্ত চিঠিপত্রের দায়িত্ব দেওয়া হয়। স্টোরে যে চিঠিগুলি পাঠাতো সেগুলি দেখে আমি হতাশ হয়ে যাই। কড়া কথায়, অপমানজনক, এমনকি হুমকি দেওয়া সব চিঠিপত্র পড়ে ভাবলাম, আমায় যদি কেউ এরকম চিঠি দিত আমি তো রেগে তেলে বেগুন হয়ে যেতাম। টাকা তো দিতাম নাই কোনো মতে। তাই আমি নিজেই কলম নিয়ে এমন চিঠি লিখতে বসলাম যা পড়লে আমি সানন্দে নিজের সব দেনা মিটিয়ে দিতাম। আর তাতে কাজ হলো। যাদের বিল ভরা হয়নি তাদের মতো করে ভাবনা চিন্তা করার ফলে সংগ্রহ করা টাকার অঙ্ক রেকর্ড পরিমাণ বেড়ে গেল। রাজনীতিতে কত যে প্রবেশ প্রার্থী নির্বাচনে হেরে যায় কারণ তারা ভোক্তা তার মনের কথাটা বুঝতে চায় না। এক রাষ্ট্রীয় পদপ্রাপ্ত রাজনীতিবিদ তার প্রতিপক্ষের সমান যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিশ্রীভাবে হেরে গেলেন। কারণ একটাই, যে ভাষা তিনি ব্যবহার করেছিলেন তা ভোটদাতাদের মধ্যে মাত্র সামান্য কয়েকজন বুঝতে পেরেছিল। অথচ তার প্রতিদ্বন্দ্বী ভোটদাতারা স্বার্থটা বুঝেছিলেন। কৃষকদের সঙ্গে কথা বলার সঙ্গে তাদের ভাষায় কথা বলেছিলেন। ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে কথা বলা তার চিরপরিচিত ভাষায় কথা বলেছিলেন। আবার টিভিতে যখন এলেন তখন চিরচেনা মিস্টার সাধারণ ভোটারের বোধগম্য ভাষায় কথা বললেন, কলেজের প্রফেসরের ভাষায় নয়। এই প্রশ্নটা সবসময় মনে রাখবেন, অন্যজনের জায়গায় আমি থাকলে আমি কি করতাম। এতে সফলভাবে কাজ করা যায়। যে কোনো পরিস্থিতিতে আমরা যাদের উপর প্রভাব ফেলতে চাই তাদের স্বার্থ, পছন্দ অপছন্দ মনে রাখা ভাবনা চিন্তা করার এক সেরা নিয়ম। কয়েক বছর আগে একটি ছোট ইলেকট্রনিক উৎপাদক এমন এক ফিউজ আবিষ্কার করলো যা কোনোভাবেই গলে যাবে না। ওই উৎপাদক পণ্যটি $1.25 দামে বিক্রয় করব বলে সিদ্ধান্ত নিল এবং পণ্যটি সবার সামনে উপস্থাপিত করার দায়িত্ব একটি বিজ্ঞাপন এজেন্সিকে দিল। বিজ্ঞাপনের দায়িত্বপ্রাপ্ত অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ
মহাশয় তৎক্ষণাৎ প্রচণ্ড উৎসাহিত হয়ে উঠলেন। তার পরিকল্পনা ছিল টিভি, রেডিও, খবরের কাগজের মাধ্যমে সারা দেশটাই পণ্যের প্রচার প্রসার করা হবে। তিনি বললেন, এই তো চাই, প্রথম বছরেই 10 মিলিয়ন বিক্রি হয়ে যাবে। ওর উপদেষ্টারা কিন্তু ওকে সতর্ক করে দিয়েছিলেন। তারা বলেছিলেন, ফিউজ এমন কোনো জনপ্রিয় পণ্য নয়, এগুলি কোনো রোমাঞ্চকর আপেলই নয়। লোকে ফিউজ কিনতে গেলে সস্তায় যা পাওয়া যায় সেটাই কেনে। উপদেষ্টারা বলেছিলেন, কয়েকটা বাছাই করা পত্রিকায় অপেক্ষাকৃত অবস্থাপন্নদের জন্য বিজ্ঞাপন দিয়ে দেখুন না। তাদের সদুপদেশ সম্পূর্ণ উপেক্ষা করে বৃহদাকার জনপ্রকাশ অভিযান শুরু করা হলো, যা হতাশাজনক পরিণামবশত মাত্র 6 সপ্তাহের মধ্যে বাতিল করে দিতে হলো। সমস্যাটা ছিল, বিজ্ঞাপনের এক্সিকিউটিভ ভদ্রলোক ওই দামি ফিউজটা মূল্যায়ন করেছিলেন বছরে $75,000 আয়বর্গের মানুষের দৃষ্টি দিয়ে। বৃহত্তর বাজার অর্থাৎ বছরে $9,000 থেকে $15,000 আয়বর্গের মানুষের সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছিল। যদি ওই ভদ্রলোক প্রথমোক্তদের মনোভাব যাচাই করে দেখতেন, তাহলে হয়তো উচ্চ আয়বর্গের জন্য বিজ্ঞাপন তৈরি করা সমীচীন মনে করতেন। তাতে লাভ হতো। যাদের ভাবনা চিন্তাকে প্রভাবিত করতে চান, তাদের মতো নিজের ভাবনা চিন্তা করে দেখুন। নিচে দেওয়া অনুশীলন সহায়ক হতে পারে। অন্যদের মতো ভাবনা চিন্তা করার অনুশীলন, পরিস্থিতি, কাজের নির্দেশ দেওয়া, সেরা ফলাফলের জন্য নিজেকে প্রশ্ন করুন। সম্পূর্ণ নতুন কাউকে কাজটা বোঝাতে হলে যথেষ্ট স্পষ্টভাবে বোঝাতে পেরেছি কি? বিজ্ঞাপন লেখা। আমি যদি ক্রেতা হতাম, এইরকম বিজ্ঞাপন দেখে কি প্রতিক্রিয়া হতো? ফোনে কথাবার্তা। আমি অপর প্রান্তে থাকলে আমার এই গলার আওয়াজ ও আচরণ শুনে কি ভাবতাম? উপহারটা আমার পছন্দসই নাকি যাকে দিচ্ছি তার পছন্দ মতো জিনিস? দুটিতে প্রচুর তফাৎ থাকে। যেভাবে আমি যেভাবে আদেশ করি, আমার সঙ্গে সেভাবে কেউ কথা বললে আমি শুনবো কি? সন্তান বা ছোট ছেলে মেয়েদের শাসন করা। আমি যদি ওই শিশু হতাম, ওর বয়স, অভিজ্ঞতা ও অনুভূতি অনুযায়ী চিন্তা করলে আমাকে এইভাবে শাসন করা হলে কেমন লাগতো? আমার চেহারা, আমার ঊর্ধ্বতনরা আমার মতো পোশাক পরলে আমার কেমন লাগতো? বক্তৃতা তৈরি করা। শ্রোতার পরিবেশ ও অবস্থা, তার পছন্দ অপছন্দ বিবেচনা করে দেখলে এই রকম বক্তব্য বা মন্তব্যে কি প্রতিক্রিয়া হয়? আতিথেয়তা। আমি নিজের অতিথি হলে আমার কেমন খাবার দাবার, গান বাজনা ও বিনোদন পছন্দ হতো? অন্যদের মতো চিন্তা করাই মনকে সক্রিয় করুন। অন্যজনের পরিস্থিতি বিবেচনা করে দেখুন। নিজেকে তার স্থানে রেখে ভেবে দেখুন। মনে রাখবেন, তার পছন্দ অপছন্দ, বুদ্ধি বিবেচনা, আয় ও পারিপার্শ্বিক অবস্থা সম্ভবত আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয়, এবার নিজেকে প্রশ্ন করুন, আমি ওর জায়গায় থাকলে আমার কেমন প্রতিক্রিয়া হবে? আপনি ওর কাছ থেকে যা প্রত্যাশা করেন। তৃতীয়, এরপর আপনি অন্যজন হলে যে কাজটা করতেন সেই কাজটা করুন। নেতৃত্বের নিয়ম নাম্বার 2, ভেবে দেখুন কাজটা করার মানবিক সহৃদয় উপায়টা কি? নেতৃত্বের পরিস্থিতিতে লোকে নানা পথ অবলম্বন করে। একটি পথ হলো সার্বভৌম কর্তৃত্ব করা। এই সার্বভৌম কর্তা অন্যদের সঙ্গে আলোচনা না করে একাই সব সিদ্ধান্ত নেয়। নিম্নস্থদের মতামত সে জানতে চায় না, কারণ হয়তো মনে মনে সে আশঙ্কা করে নিম্নস্থ ন্যায্য কথা বলছে ও ফলে তার সম্মান হানি হবে। এসব একাধিপত্য বেশি দিন টিকে না। অল্প সময় যাবৎ কর্মীরা কপট আনুগত্য দেখায়, তবে শীঘ্রই বিক্ষোভ দেখা যায়। সেরা কর্মীরা কাজ ছেড়ে চলে যায়। যারা বাকি থাকে তারা ওই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। তাই সংগঠন সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। ফলে ওই শাসক নিজে উদ্ধস্তদের কাছে ব্যর্থ প্রমাণিত হয়। দ্বিতীয় নেতৃত্বের প্রণালীটি হলো হিম শীতল যন্ত্রপথ। আমি নিয়মানুবর্তী কর্মী পন্থা। এই পন্থা অবলম্বনীরা আক্ষরিকভাবে নিয়মের বই অনুযায়ী কাজ করে। সে বোঝে না যে প্রতিটি নিয়ম বা প্রণালী সাধারণকে স্কুলের পথ নির্দেশ মাত্র। এই ভাবী নেতারা মানুষকে যন্ত্র মনে করেন, আর মানুষ যেসব জিনিস ঘোর অপছন্দ করে তার মধ্যে একটা হলো যন্ত্রের মতো আচরণ পাওয়া।
হিমশীতল নিষ্ক্রিয় পদ্ধতিতে কর্ম নিপুণতা আনার প্রচেষ্টা যথাযথ পন্থা নয়। যেসব মেশিনগুলি শাসকের অধীনে কাজ করে তারা নিজেদের সম্পূর্ণ কর্মক্ষমতা কাজে প্রয়োগ করে না। যারা শ্রেষ্ঠ নেতৃত্ব দিতে পারে তারা হলেন তৃতীয় পন্থাবলম্বনী অর্থাৎ মানবিক বোধ সম্পন্ন ব্যক্তি। বহু বছর আগে আমার জন এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়। ইনি ছিলেন এক বিশাল অ্যালুমিনিয়াম উৎপাদকের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক্সিকিউটিভ। জন মানবিক পন্থা অনুসারে সুদক্ষ হয়ে উঠেছিলেন ও তার সুফল উপভোগ করেছিলেন। ছোট ছোট নানাভাবে নিজের কাজের মাধ্যমে জন বোঝাতেন, তুমি একটা মানুষ, আমি তোমায় শ্রদ্ধা করি, যেভাবে সম্ভব আমি তোমায় সাহায্য করার জন্য প্রস্তুত। যখন অন্য সবার থেকে তার বিভাগে যোগ দিল, জন নিজের ব্যক্তিগত অসুবিধা সত্ত্বেও তাকে উপযুক্ত বাসস্থান খুঁজে দিতে প্রচুর সাহায্য করেছিলেন। তার সেক্রেটারিও ও দুজন মহিলা কর্মীর সাহায্যে তিনি অফিসের প্রতিটি কর্মচারীর জন্মদিনে অফিসে পার্টির আয়োজন করেন। এই ছোট ভোজসভার আয়োজন করতে 30 মিনিট সময়টা কোনো অপব্যয় ছিল না, বরং তা ছিল কর্মীর আনুগত্য ও কর্মক্ষমতা বাড়ানোতে বিনিয়োগ। যখন উনি জানতে পারলেন যে ওর এক কর্মচারী সংখ্যালঘু অবলম্বী, জন তখনই তাকে ডেকে বললেন যে সুপরিচিত ধর্ম উৎসব থেকে ভিন্ন ওর ধর্ম উৎসবে ওর জন্য আলাদাভাবে ছুটির ব্যবস্থা করবেন। জনের কোনো কর্মচারী বা তাদের পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে জন কখনোই ভুলতেন না অফিসের গতানুগতিক কাজকর্ম ছাড়া অন্যান্য কৃতিত্বে জন তার কর্মচারীদের অভিনন্দন জানাতে ভুলতেন না। জনের মানবিকতার বোধের জীবন দর্শনের সবচেয়ে প্রকৃষ্ট প্রমাণ পাওয়া গেল এক চাকরি থেকে বরখাস্ত করার ঘটনায়। জনের আগেকার এক্সিকিউটিভ এমন এক কর্মচারীকে কাজে নিযুক্ত করেছিলেন যার ওই কাজে কোনো রকম আগ্রহ বা উৎসাহ ছিল না। জন সমস্যার এক উৎকৃষ্ট সমাধান বের করলেন। জন ওই কর্মচারীকে ডেকে প্রথমে দুঃসংবাদ দিয়ে তারপর পুনরুৎপাত দিয়ে অফিস খালি করার হুমকি জারি করার চিরচেনা পথ দিয়ে গেলেন না। উনি দুটি অদ্ভুত কাণ্ড করে বসলেন। প্রথমত উনি কর্মচারীকে ডেকে বোঝালেন যে সে তার পছন্দ ও ইচ্ছা অনুসারে নতুন কাজগুলি নিলে নিজে উপকৃত ও কর্ম উপযোগী হয়ে উঠবে। ওই কর্মচারীর সঙ্গে আলোচনা করে তাকে এক সুবিখ্যাত বৃত্তীয় নির্দেশক ও উপদেষ্টার কাছে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় কাজটা ছিল সম্পূর্ণ তার দায়িত্বের পরিধিভুক্ত। প্রাক্তন কর্মীর দক্ষতা কাজে লাগানো যায় এমন কিছু কোম্পানির এক্সিকিউটিভদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে উনি তাকে সেই নতুন চাকরির ব্যবস্থাও করে দিলেন। চাকরি থেকে বরখাস্ত করা মাত্রই 18 দিনের মধ্যে সেই কর্মচারীকে এক সম্ভাবনাময় পদে অধিষ্ঠিত করা হলো। এই অদ্ভুত বরখাস্ত করার পদ্ধতিতে খুব অবাক হয়েছিলাম। জনকে এর কারণ জিজ্ঞেস করি। জন বুঝিয়েছিলেন, পুরনো এক প্রবচন আমার মনে গেঁথে রেখেছি। সে বলল, কারোর ক্ষমতার অধীনে থাকা মানেই তার আশ্রয়ে থাকা। যেহেতু ওই লোকটা আমাদের কাজের অনুপযুক্ত ছিল তাই ওকে আমাদের কাজে নেওয়া উচিত হয়নি, তবে যেহেতু আমরা ভুলটা করে ফেলেছি তাই ওকে পুনঃপ্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। জন আরও বলল, যে কোনো লোককে যে কেউ চাকরিতে নিযুক্ত করতে পারে। নেতৃত্বের আসল প্রমাণ পাওয়া যায় চাকরি থেকে বরখাস্ত করার সময়। ওই কর্মচারী আমাদের ছেড়ে চলে যাওয়ার আগেই ওর জন্য নতুন চাকরির ব্যবস্থা করে দিতে সাহায্য করার ফলে আমাদের বিভাগে সকলের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে পেরেছি। তাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমি যতক্ষণ আছি কাউকেই পথে বসতে হবে না। ভুল করবেন না, জনের মানবিকতা বোধের পরিণাম প্রশংসনীয় ছিল। জনকে নিয়ে গোপনে কোনো রকম নিন্দা করা হতো না। উনি পূর্ণ আনুগত্য ও সমর্থন পেয়েছিলেন। যেহেতু উনি নিজের অধীনস্থদের কাজে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছিলেন, নিজের কর্মক্ষেত্রেও সম্পূর্ণ নিরাপত্তা পেয়েছিলেন। আজ প্রায় 15 বছর যাবৎ আমি একজনের ঘনিষ্ঠ পরিচিত। তার নাম দিলাম বব ডাব্লু। ববের বয়স মাত্র 50। কষ্ট করে বড় হয়েছে, নিজের শিক্ষার সুযোগ পায়নি, অর্থাভাবের সম্মুখীন হতে হয়েছে। 1931-এ সে চাকরি হারায়। তবে বব সবসময় অদ্যমন।
আলস্যতা তার ধাতে নেই। বব নিজের গ্যারেজে এক আসবাবপত্রের দোকান খুলে বসলো। তার অক্লান্ত পরিশ্রমায় আজ সে ব্যবসায় শ্রীবৃদ্ধি করেছিল। এখন তা অত্যাধুনিক আসবাব তৈরি প্রতিষ্ঠান হয়ে উঠেছে, যার কর্মী সংখ্যা 300-এর বেশি। বব আজ মিলিয়নার। এখন আর অর্থ সম্পদ ও ভৌতিক পদার্থ নিয়ে দুর্ভাবনা নেই। এখন বব সব দিক দিয়ে ধনী, বিত্তবান, বন্ধুবান্ধব, আত্মসন্তোষ ও তৃপ্তিতে সে সমৃদ্ধ হয়ে উঠেছে। ববের বেশ কয়েকটি গুণের মধ্যে একটি বিশেষ গুণ হলো অপরকে সাহায্য করার ইচ্ছা। ববের মানবিকতা বোধ আছে। মানুষ যেমন প্রত্যাশা করে তাদের সঙ্গে সে মানুষ্যচিত আচরণ করাই বব বিশেষজ্ঞ হয়ে উঠেছে। একদিন ববের সঙ্গে অন্যের সমালোচনা করার ব্যাপারে কথা হচ্ছিল। মানবিকতা বোধ সমৃদ্ধ ববের ফর্মুলাটা অভিনব। ওর ভাষায়, আমার মনে হয় এমন কেউ নেই যে নিজেকে দুর্বল ও অক্ষম বলতে রাজি। আমি ব্যবসা করি, ভুল দেখলে সংশোধন করি, তবে কিভাবে করি সেটা খুব জরুরি। কর্মচারী ভুল করলে আমি সতর্ক হয়ে যাই, তাদের আঘাত দিতে চাই না। আমি তাদের এমনভাবে বোঝাতে চাই যাতে তারা নিজেদের তুচ্ছ মনে না করে, অপমানিত বোধ না করে। আমি চারটা সহজ পন্থা মেনে চলি। প্রথম, আমি আলাদাভাবে তাদের সঙ্গে কথা বলি। দ্বিতীয়, যে কাজটা ভালো মতো করছে তার প্রশংসা করি। তৃতীয়, সেই মুহূর্তে যে কাজটা আরও ভালোভাবে করা যায় সেটা বুঝিয়ে দিই এবং কিভাবে সংশোধন করা যায় তাও খুঁজে বের করতে সাহায্য করি। চতুর্থ, ভালো কাজগুলির জন্য আবার প্রশংসা করি। এই চারটা পন্থা খুবই ফলপ্রসূ হয়েছে। এভাবে বোঝালে অন্যরা খুশি হয়, কারণ তারা এভাবেই বুঝতে চায়। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা উপলব্ধি করে যে তারা শুধু ভালো নয়, আরও ভালো হতে পারে। 4.5 জীবন মানুষ নিয়ে জুয়া খেলে এসেছি। বব বলে, আমি দেখেছি এক কর্মী মাতাল অবস্থায় কাজে এসে হাজির। অল্পক্ষণের মধ্যে প্ল্যানটি হইচই শুরু হয়ে যায়। এই কর্মচারী একটা 5 গ্যালনের মাইনাসের ক্যাল তুলে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল। বাকি কর্মচারীরা ওর হাত থেকে ক্যানটা নিয়ে নেওয়ার পর সুপারিনটেন্ডেন্ট তাকে বাইরে ছেড়ে আসেন। বাইরে গিয়ে দেখি পিলবিংয়ে হেলান দিয়ে সে হতবুদ্ধির মতো বসে আছে। ওকে তুলে আমার গাড়িতে বসালাম, তারপর ওর বাড়ি নিয়ে গেলাম। ওর স্ত্রী রেগে অস্থির। তাকে বোঝালাম চিন্তার কোনো কারণ নেই, ও আপনি জানেন না বোঝায়। ওর স্ত্রী বলল, মিস্টার ডাবলু, কাজের জায়গায় মাতলামি আমি একদম বরদাস্ত করবেন না। জিমের চাকরিটা গেল, এবার কি করি? আমি তাকে বোঝালাম জিমের চাকরি যায়নি। তাকে উনি দাবি করলেন, আমি কি করে জানলাম? উত্তরে বাধ্য হয়ে বলতে হলো, আমি মিস্টার ডাবলু। উনি তো প্রায় অজ্ঞান হয়ে যান আর কি। ওকে বোঝালাম যে জিমকে যতটা সম্ভব সাহায্য করব এবং আশা করি উনি বাড়িতে সম্পূর্ণ সহযোগিতা করবেন। সকালে যেন জিমকে কাজে দিতে বলা হয়। প্ল্যান্টে ফেরত গিয়ে জিমের বিভাগে গেলাম। ওর সহকর্মীদের সঙ্গে কথা বললাম, ওদের বোঝালাম আজ একটা বৃষ্টি ব্যাপার হলো, তবে আশা করি আপনারা এটা ভুলে যাবেন। কাল জিম কাজে আসবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করবেন। ও বহুদিনের পুরনো কর্মচারী, আমার মনে হয় ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত। জিম কাজে ফিরে এসেছিল, তারপর কখনোই ওর মদ খাওয়া নিয়ে সমস্যা হয়নি। ঘটনাটা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম, অথচ জিম ভোলেনি। 2 বছর আগে স্থানীয় ইউনিয়নের প্রধান দপ্তর থেকে কয়েকজন লোক পাঠানো হয়। তারা স্থানীয় ইউনিয়নের চুক্তির বিষয়ে দরদস্তর করতে এসেছিল। এদের কয়েকটা দাবি ছিল সম্পূর্ণ অবান্তর আর ন্যায্য। জিম, আমাদের শান্তশিষ্ট জিম হঠাৎ লিডার হয়ে উঠল। তৎপর হয়ে সে ইউনিয়নের প্রতিনিধিদের বুঝিয়ে দিল যে মিস্টার ডাবলুর কাছ থেকে কর্মীরা যথাযথ প্রাপ্য পায়, আর আমাদের ব্যবসা পরিচালনার ব্যাপারে বাইরের লোকের মাতব্বরি করার দরকার নেই। সেদিন শুধু জিমের জন্য বাইরের লোকেরা চলে যাওয়ার পর আমরা বন্ধুর মতো একসঙ্গে বসে চুক্তির আপোষ মীমাংসা করতে পেরেছিলাম। নিজেকে আরও ভালো মত প্রদর্শক করে তোলায় মানবিকতা বোধ জাগিয়ে তোলার 2টি উপায় বলি। প্রথম, লোকেদের মধ্যে সমস্যা দেখা দিলে নিজেকে প্রশ্ন করুন, এর মানবিক সহৃদয় সমাধানের পথটা কি? নিম্নস্তরের মতভেদ দেখা দিলে অথবা কোনো কর্মচারীর সমস্যার সৃষ্টি করলে প্রশ্নটা ভেবে দেখুন। অন্যদের ভুল সংশোধনের ব্যাপারে বব ডাবলুর ফর্মুলাটি মনে রাখবেন। কটূক্তি করবেন না, ব্যঙ্গ বা ঘৃণা করবেন না, অন্যদের অপদস্থ করবেন না, তাদের কোনোভাবে নিচু করবেন না। প্রশ্ন করুন, অন্যদের প্রতি সহৃদয় আচরণ কিভাবে করা যায়? সবসময় সুফল পাবেন। কখনো দ্রুত, কখনো বা একটু দেরিতে সুফল নিশ্চয়ই পাবেন।
মানবিকতা বোধের দ্বারা লাভান্বিত হওয়ার দ্বিতীয় পথটা হলো আপনি যে অন্যদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তা নিজের কাজে প্রকাশ করুন। আপনার নিচে যারা রয়েছে তাদের কাজের দায়িত্ব ছাড়াও অন্যান্য কাজগুলির ক্ষেত্রে তাদের প্রশংসা করুন। সবাইকে যথাযথ সম্মান দিন। মনে রাখবেন, জীবনের প্রধান উদ্দেশ্য হলো জীবনটাকে উপভোগ করা। সাধারণ নিয়ম বলি, অন্যর ব্যাপারে যতটা আগ্রহী হয়ে উঠবেন সে আপনার প্রতি ততটাই আগ্রহ ও তৎপরতা দেখাবে, আর তার তৎপরতা তার কাজ আপনাকে আরও সফল করে তুলবে। সুযোগ পেলেই আপনার ঊর্ধ্বতনদের কাছে আপনার অধীনস্থদের প্রশংসা করুন। আমেরিকার এই এক চিরপরিচিত প্রথা যে ছোট মানুষটার পাশে দাঁড়ায় সে সবার চোখে প্রশংসনীয় হয়ে ওঠে। আপনার অনুকূল প্রচারে অধীনস্থরা খুশি হবে, আপনার প্রতি তাদের আনুগত্য বাড়বে। গুরুত্বহীন হয়ে যাবেন না, বরং যে বারবার নিজের কৃতিত্ব জাহির করার চেষ্টা করে সে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। তার চেয়ে যে বৃহৎ, মহৎ ও বিনয়ী তার মধ্যে আত্মপ্রত্যয় প্রকাশ পায়। সামান্য বিনয়ে প্রচুর লাভ হয়। সুযোগ পেলেই অধীনস্থদের ব্যক্তিগতভাবে প্রশংসা করুন, তাদের সহযোগিতার জন্য প্রশংসা করুন, প্রতিটি অতিরিক্ত পরিশ্রমের জন্য তাদের প্রশংসা করুন। প্রশংসা সবথেকে সেরা উদ্দীপক, অথচ আপনার পকেট থেকে কিছুই খরচ হয় না। তাছাড়া লিখিত ভোটে বহু মহারথী প্রার্থীদের বাতিল করা হয়েছে। আপনার অধীনস্থরাই আপনার সপক্ষে এসে দাঁড়িয়ে যেতে পারে। অন্যের প্রশংসা করার অভ্যাস করুন, অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন, সহৃদয় হয়ে উঠুন। নেতৃত্বের নিয়ম নাম্বার 3, প্রগতির কথা ভাবুন, উন্নতিতে আস্থা রাখুন, বিকাশের পথে অগ্রসর হন। একটা সত্যিকার প্রশ্নসূচক মন্তব্য হলো সে প্রগতিবাদী, কাজের উপযুক্ত মানুষ। সব ক্ষেত্রেই যারা প্রগতিতে আস্থাবান, প্রগতির পথে অগ্রসর হয়ে চলেছে তাদেরই পদোন্নতি হয়। সত্যিকার পথ প্রদর্শকের সংখ্যা বিরল। প্রগতিবাদীর তুলনায় যথাযথতায় বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি। যারা নেতৃত্বস্থানীয়দের দলে যোগ দিন, উন্নতিশীল মনোভাব আনুন। প্রগতিশীল মনোভাব আনার বিশেষ 2টি উপায় রয়েছে। 1, আপনার প্রতিটি কাজ আরও উন্নতি করার চেষ্টা করুন। আপনার প্রতিটি কাজ যেন উন্নত মানের কাজ হয়। বেশ কয়েক মাস আগে একটা মাঝারি মাপের কোম্পানির প্রেসিডেন্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমার সাহায্য চেয়েছিলেন। এই ভদ্রলোক নিজের হাতে ব্যবসাটা গড়ে তুলেছিলেন এবং সেলস ম্যানেজারের দায়িত্ব নিজে সামলাতেন। এখন তার 7টা সেলসম্যান কর্মচারী। তিনি ভাবলেন এদের মধ্যে একজনকে সেলস ম্যানেজার পদে মনোনীত করা যায়। তিনি সমান অভিজ্ঞতা ও সেলসের সমদক্ষ 3 জন কর্মচারীকে বেছে নিলেন। আমার কাজটা ছিল এদের প্রত্যেকের সঙ্গে কাজের জায়গায় একটা করে দিন কাটিয়ে একটা রিপোর্ট তৈরি করা, যাতে নেতৃত্বের যোগ্যতম ব্যক্তিকে বেছে বার করা যায়। এদের প্রত্যেককে বলা হয়েছিল যে সম্পূর্ণ মার্কেটিং কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য একজন উপদেষ্টা তার সঙ্গে দেখা করবেন। সুস্পষ্ট কারণে আমার আসল উদ্দেশ্যটা জানানো হয়নি। দুজনের প্রতিক্রিয়া ছিল প্রায় একই রকম। দুজনে আমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করেছিল। তাদের বোধহয় মনে হচ্ছিল আমি পরিবর্তনের জন্য নিয়ে গিয়েছি। এরা দুজনে যথাস্থিতি বজায় রাখা তৎপর হয়ে উঠেছিল। দুজনেই কাজ যেমন চলছিল ঠিক তেমনটিতেই সন্তুষ্ট ছিল। আমি মার্কেটিংয়ের নানা বিষয়ে প্রশ্ন তুলেছিলাম। কিভাবে এলাকাগুলি ভাগ করা হয়েছে, পারিশ্রমিকের কর্মসূচি, পণ্যের বিক্রয় বৃদ্ধির উপাদান, সব ব্যাপারেই একই প্রতিক্রিয়া পেয়েছি। সব ঠিক আছে। এরা দুজন একটা বিষয়ে অবশ্য বিস্তারিতভাবে বুঝিয়েছিল, তা হলো পরিবর্তন কেন করা যাবে না বা কেন করা উচিত নয়। মোট কথা, দুজনই বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন চায়নি। এদের মধ্যে একজন আমায় হোটেল পর্যন্ত পৌঁছে দিতে এসেছিল। সে বলল, আমি জানি না আপনি একটা দিন কেন আমাদের সঙ্গে কাটালেন, তবে মিস্টার এমকে বলে দিবেন এখানে সব কাজ ভালো মতো চলছে। ওখানে গিয়ে আবার সব কিছু বদলে দেবেন না যেন। তৃতীয় জন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। সে নিজের কোম্পানির কাজে খুশি ও গর্বিত বোধ করছিল, তবে সে পুরোপুরি সন্তুষ্ট ছিল না। সে উন্নতি চেয়েছিল। সারাদিন এই নতুন সেলসম্যান আমায় নতুন ব্যবসা জোগাড় করা, গ্রাহকদের আরও সেবা সুবিধা দেওয়া, সময়ের উপযোগ কম দেওয়া, কর্মীদের আরও উৎসাহিত করে তোলার জন্য পারিশ্রমিক পরিকল্পনায় সংশোধন, এসবের বিষয়ে নানা আইডিয়া দিল, যাতে সে ও তার কোম্পানি আরও লাভ করতে পারে। সে একটা নতুন প্রচার অভিযানের ব্যাপারে ভেবেছিল। তার নকশাটা দেখলাম।
বিদায় নেওয়ার সময় সে বলল, আমার আইডিয়াগুলির ব্যাপারে জানাতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সংস্থাটা ভালো, তবে এতে আরও উন্নতি করা যায়। স্পষ্টত আমি এই তৃতীয় জনের পক্ষেই রায় দিয়েছিলাম। দেখা গেল আমার মতামতের সঙ্গে কোম্পানির প্রেসিডেন্টের মতাদির সম্পূর্ণ মিল রয়েছে। বিস্তার, কর্মদক্ষতা, নতুন পণ্য, নতুন পদ্ধতি, আরও ভালো শিক্ষার সুযোগ, আরও সমৃদ্ধিতে আস্থা রাখুন, প্রগতিতে আস্থা রাখুন, অগ্রসর হন, দেখবেন আপনি নিজেই পথ প্রদর্শক হয়ে উঠেছেন। ছেলেবেলায় দেখেছিলাম কিভাবে দুজয় নেতৃস্থানীয় বিক্রির ভাবনা চিন্তায় পার্থক্য অনুগামীদের কাজের ক্ষমতায় তফাৎ আনতে পারে। আমি এক গ্রামের পাঠশালায় প্রাথমিক পড়াশোনা করেছি। 8টা গ্রেড, একজন মাত্র শিক্ষিকা ও 40 জন ছাত্রছাত্রীর 4 দেওয়ালের মধ্যে গোতাগুতি করে পড়াশোনা করা। নতুন শিক্ষক পাওয়া মানেই তারও দারুণ মজার ব্যাপার। অপেক্ষাকৃত বড় ছাত্রদের অর্থাৎ 7ম ও 8ম গ্রেডের ছেলেদের নেতৃত্বে বাকি ছাত্ররা দুষ্টুমির নতুন নতুন ফন্দি খুঁজে বেড়াতো। একবার একটু বাড়াবাড়ি হয়ে গেল। প্রতিদিনই প্রায় ডজন খানেকের দুষ্টুমির ঘটনা ঘটত, যেমন জিনিস ছুঁড়ে মারা, কাগজের প্লেনের যুদ্ধ। তারপর বড় বড় ঘটনা ঘটতো, যেমন ধরুন দরজা বন্ধ করে দেওয়া হলো, অর্ধেক দিনের জন্য শিক্ষিকাকে স্কুলের বাইরে থাকতে হলো, বা কখনো তার উল্টোটা, অর্থাৎ তাকে ঘন্টার পর ঘন্টে স্কুল পরিসরে বন্দি করে রাখা হলো। একদিন তো উঁচু ক্লাসের একটা ছেলে ক্লাসে কুকুর নিয়ে এসে হাজির। একটা কথা বলে রাখি, এসব ছেলেমেয়েরা কিন্তু কর্তব্য জ্ঞান শূন্য ছিল না। চুরি করা, শারীরিক অত্যাচার বা জেনে শুনে কারো ক্ষতি করা এদের উদ্দেশ্য ছিল না। সুস্থ স্বভাব এসব কিশোর গ্রাম্য জীবনের কঠোর পরিস্থিতিতে বড় হচ্ছিল। তাদের অপরন্তর প্রাণশক্তির উদ্ভাবনী দক্ষতা প্রকাশের একটা উৎসের দরকার ছিল। যাই হোক, সেই শিক্ষিকা কোনো মতে আমাদের স্কুলে 1 বছর টিকেছিলেন। সেপ্টেম্বর মাসে যখন আরক নতুন শিক্ষিকার আবির্ভাব হলো, তাতে কেউ আশ্চর্য হয়নি। এই নতুন শিক্ষিকাটি ছাত্রদের কাছ থেকে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া পাওয়ার সফল হয়েছিল। ছোট ছোট ছেলেমেয়েদের আত্মসম্মান ও আত্ম অভিমানকে তিনি স্পর্শ করতে পেরেছিলেন। তিনি তাদের মতো বিবেচনা করার ক্ষমতা জাগিয়ে তুলেছিলেন। প্রতিটি ছাত্র বা ছাত্রীকে তিনি বিশেষ দায়িত্ব দেওয়া হতো, যেমন ব্ল্যাকবোর্ড সাফ করা বা ইরেজার পরিষ্কার করা, অথবা অপেক্ষাকৃত নিচু গ্রেডের ছাত্রদের পেপারে নম্বর দেওয়ার অভ্যাস করা। গত কয়েক মাস পর্যন্ত যে অদম্য উৎসাহ, উদ্দীপনা ও প্রাণশক্তির অপচয় ও ভুল প্রয়োগ করা হচ্ছিল, এই নতুন শিক্ষিকা তার সদ্ব্যবহারের নতুন সৃজনশীল উপায়ের উদ্ভব করলেন। তার শিক্ষাসূচির মূল কেন্দ্রবিন্দু ছিল চরিত্র গঠন। ছোট ছোট ছেলেমেয়েরা 1 বছর এমন দুষ্টুপনা করলো, অথচ পরের বছর শান্তশিষ্ট হয়ে গেল কেন? তফাৎটার কারণটা ছিল নেতৃত্ব, শিক্ষিকার প্রভাব। সত্যি কথা বলতে সারাটা বছর ছোট ছেলেমেয়েরা যে দুরন্তপনা করত, তার জন্য তাদের দোষ দেওয়া যায় না। প্রত্যেক বছরই পথ দেখিয়েছিল শিক্ষয়িত্রী। প্রথমজন হয়তো মনের গভীরে এইসব ছোট ছেলেমেয়েরা কি করছে তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি। তিনি তাদের সামনে কোনো উদ্দেশ্য, লক্ষ্য রাখেননি, তাদের প্রেরণা যোগান দেননি, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ছোট ছেলেমেয়েদের কিছু শেখানোর ইচ্ছাই ছিল না, তাই তারাও শেখেনি। দ্বিতীয় শিক্ষাটার মধ্যে ছিল উন্নত ভাবনাধারা, গঠনমূলক মনোভাব। তিনি বাস্তবিকই ছোট ছেলেমেয়েদের ভালোবাসতেন, তাদের দিয়ে কিছু করাতে চেয়েছিলেন। তিনি প্রত্যেককে আলাদা মানুষ হিসাবে গণ্য করতেন। যেহেতু নিজে প্রতিটি কাজে নিয়মানুবর্তিতা মেনে চলতেন, তাই অন্যদের কাছ থেকে সহজেই নিয়মানুবর্তিতা পেতেন। প্রতিটি ক্ষেত্রে ছাত্রটা কিন্তু গুরুর পদাঙ্ক অনুসরণ করেছিল। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন এরকমই নিয়ন্ত্রণ দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক বাহিনীর প্রধানরা সবসময় লক্ষ্য করতেন যে ইউনিটের কমান্ডাররা নিশ্চিত ও আরামপ্রদ ও অবসাদ বস্তু, সেখানে মনোবল ও নৈতিকতা বোধ কম দেখা যায়। যেসব উচ্চমানের অফিসাররা সেনাবাহিনীর নিয়মকানুন ন্যায্য ও যথাযথভাবে প্রয়োগ করতেন, সেই সব ইউনিটগুলি ছিল সবচেয়ে বেশি কর্মতৎপর। সেনাবাহিনীতে নিম্নমানের অফিসারদের কোনো রকম শ্রদ্ধাভক্তি করা হয় না। কলেজের শিক্ষার্থীরা তাদের প্রফেসরদের কাছ থেকে শেখে। একজন প্রফেসরের ছাত্ররা হয়তো ক্লাস ফাঁকি দেয়, পরীক্ষায় জোয়াচুরি করে ও ভালো মতো পড়াশোনা না করে নানা ফন্দি করে পাস করতে চেষ্টা করে। অথচ ওই একই ছাত্ররা আর একজন প্রফেসরের বিষয়টি অধ্যয়ন করে গভীর মনোযোগ দিয়ে কাজ করে।
ব্যবসাতেও অধ্যস্থদের দেখে বাকিদের ভাবনা চিন্তা প্রভাবিত হয়। একদল কর্মচারীদের ভালো মতো পর্যবেক্ষণ করে দেখুন, তাদের অভ্যাস, আচরণভঙ্গি, কোম্পানির প্রতি মনোভাব, নৈতিকতাবোধ ও আত্মনিয়ন্ত্রণ দেখুন। এবার তাদের আচরণের সঙ্গে তাদের উপরওয়ালাদের আচরণের তুলনা করলে অদ্ভুত সাদৃশ্য পাবেন। যেসব প্রতিষ্ঠানগুলি মন্থর ও নিম্নগামী হয়ে পড়েছে সেগুলির প্রতি বছর পুনর্গঠিত করে তোলা হয়। কিভাবে? এর জন্য শীর্ষস্থানীয় কয়েকজন এক্সিকিউটিভকে সরিয়ে দেওয়া হয়, নিচ থেকে উপরতলা থেকে নেন, উপর থেকে নিচে সংশোধন করলে তবেই কোম্পানি সফলভাবে পুনর্গঠিত করা যায়। শীর্ষস্থদের ভাবনা চিন্তায় পরিবর্তন আনলে নিচের লোকেদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসতে বাধ্য। মনে রাখবেন, যখন একটি গোষ্ঠীর নেতৃত্ব করা হয় সেই গোষ্ঠীর সকলে তৎক্ষণাৎ তাদের সামনে কাজের যে মানদণ্ড তুলে ধরা হয় সেটাই মেনে চলে। বিশেষভাবে প্রারম্ভিক কয়েক সপ্তাহ তা স্পষ্টভাবে দেখা যায়। এতে প্রধান চিন্তার বিষয় হলো তারা আপনাকে চিনতে চায়, আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের কাছ থেকে আপনার কি প্রত্যাশা তা জানতে চায়। তারা আপনার সব গতিবিধি লক্ষ্য করে, তারা ভাবে এই লোকটা আমাকে কতটা প্রশ্রয় দেবে, কিভাবে কাজ পেতে চায়, কিসে খুশি হয়, এরকম বা ওরকম কাজ করলে কি বলবে। এই সব জানার পর তারা সেই মতো কাজ করে। আপনি যে উদাহরণ পেশ করছেন সেগুলি ভালো মতো দেখুন। এই পুরনো অথচ যথাযথ কবিতাটিকে গাইড হিসেবে ব্যবহার করুন। এই জগৎটা কেমন জগৎ হতো যদি এখানকার সবাই আমার মতোই হতো। নিজের পরীক্ষা নেওয়ার এই কবিতাটিকে অর্থপূর্ণ করার জন্য জগৎ শব্দটির বদলে কোম্পানি শব্দটা প্রয়োগ করে দেখুন। এই কোম্পানি কেমন কোম্পানি হতো যদি এখানকার সবাই আমার মতো হতো। একইভাবে ভেবে দেখুন তো, ক্লাব, সমাজ, চার্চে সবাই যদি আপনার মতো হতো তাহলে কেমন হতো। আপনি নিম্নস্তদের কাছ থেকে যেমন ভাবনা চিন্তা, কথাবার্তা, ক্রিয়াকলাপ, জীবনশৈলী আশা করেন, নিজেও সেরকম হয়ে উঠুন, তাহলে তারাও তাই হয়ে উঠবে। খানিকটা সময় পরে নিম্নস্তরা ও তাদের উপরওয়ালাদের অনুসরণ করে। সেরা কাজকর্ম পাওয়ার সহজতম উপায় হলো এমন এক উদাহরণ পেশ করুন যা সত্যিই অনুকরণযোগ্য। আমি কি প্রগতিশীল ভাবনা চিন্তা করি? যাচাই তালিকা। আমি আমার কাজের প্রগতিশীল মনোভাবাপন্ন কি? আমি নিজের কাজে কিভাবে উন্নত করার মনোভাব পোষণ করি কি? যে কোনো সুযোগ পেলে আমি কোম্পানি তার কর্মী পণ্যের প্রশংসা করি কি? 3 থেকে 6 মাস আগে আমার কাজের গুণমান ও পরিমাণ যা ছিল সেই পরিপ্রেক্ষিতে আজ আমার ব্যক্তিগত গুণমানের উন্নতি হয়েছে কি? আমি আমার অধীনস্থ সৈনিক ও সহকর্মীদের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে কি? আমি কি নিজের পরিবারের প্রতি প্রগতিশীল মনোভাব পোষণ করি? 3 থেকে 6 মাস আগে আমার পরিবার যেমনটি ছিল আজ তার থেকে বেশি খুশি কি? আমার পরিবারের গুণমানের উন্নতির জন্য আমি কোনো পরিকল্পনা অনুসরণ করছি কি? বাড়ির ত্রিসীমানার বাইরে আমার পরিবার বিভিন্ন উৎসাহবর্ধক ক্রিয়াকলাপের সুযোগ পায় কি? আমার সন্তানদের জন্য আমি প্রগতিশীল এক উদাহরণ, অগ্রগতির পন্থা কি? নিজের প্রতি আমার প্রগতিশীল মনোভাব আছে কি? সত্যি কথা বলতে এখন আমার উপযোগিতা গত 3 থেকে 6 মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে কি? অন্য চোখে আরও মূল্যবান হয়ে ওঠার জন্য আমি সুসংগঠিত আত্মোন্নতির পথ অনুসরণ করি কি? আগামী 5 বছরে আমার কোনো ভবিষ্যৎ লক্ষ্য আছে কি? আমি যে সংগঠন বা যে গোষ্ঠীভুক্ত তাদের জন্য আমি কার্যকরতা বাড়াতে পারি কি? আমি কি আমার সমাজ সম্প্রদায়ের প্রতি প্রগতিশীল? গত 6 মাসে আমি এমন কিছু করেছি কি যাতে আমার সম্প্রদায়ের উন্নতিতে সত্যিকার যোগদান রয়েছে বলা যায়? আমি প্রয়োজনীয় সামাজিক প্রকল্পের কার্যোপযোগিতা বৃদ্ধির চেষ্টা করি কি? নাকি শুধুই আপত্তি জানাই, নিন্দা বা অভিযোগ করি? সমাজ সম্প্রদায়ে সমপর্যায়ে উন্নতি সাধনে আমি পথ প্রদর্শক হয়েছি কি? আমি আমার পাড়া প্রতিবেশী ও স্বনাগরিকদের প্রশংসা করি কি? নেতৃত্বের নিয়ম নাম্বার 4, খানিকটা সময় নিয়ে নিজের সঙ্গে আলোচনা করুন। নিজের মহত্তর চিন্তার ক্ষমতার আয়ত্ত আনুন। সাধারণত নেতৃস্থানীয় বলতে বোঝায় প্রচণ্ড ব্যস্ত মানুষ, আর তাই হয়। নেতৃস্থানীয়দের কর্মযুদ্ধের মাঝখানে দাঁড়ানো উচিত, তবে একটি ব্যাপার সাধারণত উপেক্ষা করা হয়। এইসব নেতৃস্থানীয়রা কিন্তু একা বেশ খানিকটা সময় কাটান, যখন তাদের একমাত্র সঙ্গী হয় তাদের ভাবনা চিন্তা। বিভিন্ন ধর্মের মহাপুরুষদের জীবনী দেখবেন এদের মধ্যে প্রত্যেকেই বেশ খানিকটা সময় একা থাকতেন। মোসেস প্রায় দীর্ঘ সময় যাবত একা কাটাতেন, যিশুও তাই। বুদ্ধ
কনফুসিয়াস, মোহাম্মদ, গান্ধীজি, ইতিহাসের সবার সেরা নেতৃস্থানীয় ব্যক্তিরা জীবনের ঘোর প্যাচ থেকে দূরে একা নিজের সঙ্গে প্রচুর সময় অতিবাহিত করেছেন। যেসব রাজনৈতিক নেতারা ভালো বা মন্দ যে কারণেই হোক ইতিহাসের পাতায় সুস্পষ্ট ছাপ ফেলে গিয়েছেন, তারা একাকিত্ব পেয়েছেন চিন্তার গভীরতা। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পোলিও আক্রান্ত হওয়ার পর সেরে ওঠার সময় যদি একা না থাকতেন, তাহলে আদৌ নিজের অসাধারণ নেতৃত্বের ক্ষমতা বিকশিত করতে পারতেন কিনা সন্দেহ। হ্যারি ট্রুমান বাল্যাবস্থা ও প্রাপ্তবয়স্ক অবস্থাতে মিশরিতে একটা ফার্মে বেশ কিছুটা সময় একাকী কাটিয়েছিলেন। যদি হিটলার একা বেশ কয়েকবার জেলে না কাটাতেন, তাহলে হয়তো তেমন ক্ষমতা সম্পন্ন হয়ে উঠতে পারতেন না। এই জেলে থাকাকালীন তিনি তার উৎকৃষ্ট কুখ্যাত মাইকেন লেখার সুযোগ পেয়েছিলেন, যাতে বিশ্বজয়ের কৌশলের উল্লেখ ছিল ও জার্মানরা যার অন্ধভক্ত হয়ে উঠেছিল। কমিউনিজমের কূটনীতিতে সুদীর্ঘ বেশ কয়েকজন নেতা, লেনিন, স্ট্যালিন, মার্কস ও অন্যান্য অনেক রায় জেলে বেশ খানিকটা সময় কাটিয়েছিলেন, যেখানে বেশে তার ভবিষ্যৎ পরিকল্পনা নির্বিঘ্নে করার সুযোগ পান। সর্বশ্রেষ্ঠ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সপ্তাহে মাত্র ঘন্টা পাঁচেকের জন্য লেকচার দিতে বলা হয়, যাতে তারা ভাবনা চিন্তা করার সুযোগ পায়। বেশ কিছু বিজনেস এক্সিকিউটিভদের সহায়তায় সারাদিন ঘিরে রাখেন ও ফোন ও রিপোর্ট। তবে সপ্তাহে 168 ঘন্টা, মাসে 720 ঘন্টা তাদের অনুসরণ করলে দেখবেন এরা বেশ খানিকটা সময় নির্বিঘ্নে ভাবনা চিন্তা করে কাটায়। আসল কথাটা হলো, যে কোনো ক্ষেত্রে সফল মানুষ নিজের সঙ্গে আলাপ আলোচনা করার সময় হাতে রাখেন। একাকিত্বে নেতৃস্থানীয়রা সম্পূর্ণ সমস্যাটা বোঝা, সমাধান করা, পরিকল্পনা তৈরি করা ও এক কথায় উৎকৃষ্ট চিন্তাভাবনা করায় মনোনিবেশ করেন। অনেকেই নিজেদের নেতৃত্বের সৃজনশীলতার উপলব্ধি করতে পারে না, কারণ তারা নিজেদের জানতে চায় না, শুধুই অন্যের যে কোনো মানুষের মতামতে আগ্রহী থাকে। এরকম লোকেদের আপনি হয়তো ভালোই চিনবেন। এরা সবসময় জনসমাগম চায়, এরা একা থাকতে পারে না, তাই লোকের ভিড় খোঁজে। কখনোই কোনো সন্ধ্যায় এরা একা থাকে না, যখন জেগে থাকে কারো সঙ্গে কথা বলার তাগিদ অনুভব করে। অনেক বাজে কথা, আড্ডা ও পরচর্চায় বেঁচে থাকার রসদ। যখন পরিস্থিতির বশত এমন মানুষকে একা থাকতে হয়, তখন সে পরিস্থিতির বশত যে এরকম পথ খোঁজে যে এরকম অবস্থায় সে টেলিভিশন, খবরের কাগজ, ফোন, এমন যে কোনো জিনিস যা ওকে চিন্তা করা থেকে রেহাই দেয় তা নিয়ে ব্যস্ত থাকে। ফলে সে বলে, এই যে মিস্টার টিভি, মিস্টার খবরের কাগজ, আমার মনটা নিয়ন্ত্রণ করো। আমি নিজের ভাবনা চিন্তা দিয়ে মনকে ব্যস্ত রাখতে ভয় পাই। এই মিস্টার, আমি একা থাকতে পারি না, স্বতন্ত্রভাবে ভাবনা চিন্তা করতে চাই না। সে নিজের মনকে অবরুদ্ধ রাখতে চায়। মানসিকভাবে সে নিজের চিন্তাধারাকে ভয় পায়। সময়ের সঙ্গে এই মিস্টার আমি একা থাকতে পারি না ক্রমশ আরও অগভীর ব্যক্তিত্ব হয়ে ওঠে। বুদ্ধি ও বিবেচনাহীন কাজকর্ম করে। এদের জীবনের উদ্দেশ্য, দৃঢ়তা, ব্যক্তিগত স্থিতিশীলতা থাকে না। দুর্ভাগ্যবশত তার অন্তর্নিহিত অসীম শক্তি সম্বন্ধে সে জানতে পারে না। মিস্টার আমি একা থাকতে পারি না হয়ে উঠবেন না। সফল ব্যক্তিত্ব একা থেকেই নিজেদের অপরিসীম শক্তির উৎস খুঁজে পান। আপনিও তা পেতে পারেন। কিভাবে পাওয়া যায় তা দেখা যাক। পেশাগত উন্নয়নের কর্মসূচির অংশস্বরূপ একবার আমি 13 জন শিক্ষানবিশদের 2 সপ্তাহ যাবৎ প্রতিদিন 1 ঘন্টা একা থাকতে বলেছিলাম। এই শিক্ষানবিশদের সব রকম বিক্ষিপ্ত চিন্তাভাবনা ভুলে গিয়ে মনমতো বিষয়ের বসে গঠনমূলক ভাবনা চিন্তা করতে বলা হয়। 2 সপ্তাহ পর একটি ব্যতিক্রম ছাড়া প্রতিটি শিক্ষানবিশ জানালো যে ওই অভিজ্ঞতায় তারা অদ্ভুতভাবে লাভান্বিত হয়েছে। এদের মধ্যে একজন জানালেন যে এ সুপরিচালিত নিঃসঙ্গতার অভিজ্ঞতা হওয়ার আগে তার কোম্পানিতে অপর এক এক্সিকিউটিভের সঙ্গে তুমুল বিবাদের উপক্রম হয়েছিল, তবে সুস্পষ্ট ভাবনা চিন্তা করে সে সমস্যার মূল কারণ খুঁজে তা সংশোধন করে উপায় বার করতে পেরেছে। বাকিরা বলেছিল যে এর ফলে তারা নানা বিষয়ে সমস্যা, যেমন চাকরি বদল, বিবাহিত জীবনের সমস্যা, বাড়ি কেনার সমস্যা, দেশে সন্তানের কলেজ নির্মাণের সমাধান খুঁজে পেয়েছে। সহসায় প্রতিটি শিক্ষানবিশ জানিয়েছে যে সে নিজেকে আরও ভালো বুঝতে শিখেছে, নিজের ক্ষমতা ও দুর্বলতাগুলিকে চিনতে পেরেছে, যা আগে কখনোই করতে পারেনি। তা
তাছাড়া ওই শিক্ষানবিশরা অসাধারণ গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস শিখেছিল। তারা আবিষ্কার করেছিল যে সুনিয়ন্ত্রিত একাকৃত্বে যে সিদ্ধান্ত নেওয়া হয় ও যে জিনিসগুলোর উপলব্ধি করা যায় তা 100% সঠিক হয়। শিক্ষানবিশরা আবিষ্কার করেছিল যে কুয়াশা কেটে গেলে সঠিক সমাধান সুস্পষ্ট হয়ে ওঠে। সুনিয়ন্ত্রিত একাকিত্বে সুফল পাওয়া যায়। সম্প্রতি আমার এক সহকর্মী এক জটিল সমস্যায় নিজের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। যেহেতু সমস্যাটা ছিল মৌলিক, তাই জানতে ইচ্ছে হলো কেন সে নিজে এমন আমূল পরিবর্তন করলো। সে উত্তর দিয়েছিল, কি যে করা উচিত সে ব্যাপারে আমার কোনো স্পষ্ট ধারণাই ছিল না। তাই সকাল 3:30 উঠে এক কাপ কফি হাতে সকাল 7টা পর্যন্ত বসে ভাবনা চিন্তা করলাম। এখন ব্যাপারটা অনেক স্পষ্ট হয়েছে। এখন শুধু আমার কাজের ভঙ্গি বদলানো দরকার। তার নতুন কাজের ভঙ্গি সম্পূর্ণ নির্ভুল প্রমাণিত হয়েছিল। এখনই দৃঢ় নিশ্চিত হন যে দিনে কিছুটা সময়, অন্তত 30 মিনিট শুধুই নিজের সঙ্গে কাটাবেন। সম্ভবত ভোরবেলা যখন কেউ ঘুম থেকে উঠে না, সময়টা এর জন্য সব থেকে সেরা, কিংবা বেশ রাতের দিকে। এমন একটা সময় বেছে নেওয়া দরকার যখন আপনার মন তরতাজা থাকবে, আপনি বিক্ষিপ্ত চিত্ত হবেন না। এই সময়টা আপনি দুরকম ভাবনা চিন্তা করতে পারবেন। নির্দেশিত অথবা খেয়াল খুশি মতো নির্দেশিত সুপরিচালিত ভাবনায় আপনার সামনে যে সমস্যাটা রয়েছে তা পুনরায় বিচার করে দেখুন। নিঃসঙ্গ মন বিষয়টাকে নিরপেক্ষ আবার বিবেচনা করে দেবেন, যার ফলে আপনি খুঁজে পাবেন নির্ভুল সমাধান। আর খেয়াল খুশি মতো মনকে বিষয় বেছে নিতে দেবেন না। যে কোনো এইসব মুহূর্তগুলিতে আপনার অবচেতন মন আপনার স্মৃতির ব্যস্ত করে জাগিয়ে তুলে সচেতন মনকে খোরাক যোগায়। আত্মবিশ্লেষণে এই দিশাহীন ভাবনা খুবই ফলপ্রদ হয়। এতে কয়েকটা বুনিয়াদী প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেমন আরও ভালোভাবে কি করে কাজটা করা যায়, এরপর কি করা যায়। মনে রাখবেন, নেতার প্রধান কাজই হলো ভাবনা চিন্তা করা। তাই নেতৃত্বের সেরা প্রস্তুতিও ভাবনা চিন্তা করা। প্রতিদিন সুনিয়ন্ত্রিত একাকিত্বে অভ্যাস করুন ও নিজেকে সাফল্যের চিন্তায় প্রণোদিত করে তুলুন। সারাংশ: আরও ফলপ্রসূ নেতৃত্বের জন্য নেতৃত্বের এই 4টি নীতির প্রয়োগ করুন। যাদের প্রভাবিত করতে চায় তাদের মতো করে ভাবুন। যদি তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করতে পারবেন, তাহলে তাদের দিকে আপনার পছন্দ মতো কাজ করানো সহজ হবে। কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি ওর জায়গায় হলে এ বিষয়ে কি করতাম। অন্যের প্রতি আচরণে মানবিকতা বোধ রাখবেন। প্রশ্ন করুন, এটা করার মানবিক সহৃদয় পন্থা কি। সব কাজে অন্যদের যথাযথ প্রাধান্য দিন। আপনি নিজেই যে আচরণের প্রত্যাশা করেন, অন্যের প্রতি সেই আচরণ করুন, দেখবেন পুরস্কৃত হবেন। প্রগতির কথা ভাবুন, উন্নতিতে আস্থা রাখুন, বিকাশের পথে এগিয়ে চলুন। সব কাজে উন্নতি করার সচেষ্ট থাকুন। সব কাজ যেন সেরা গুণমানের হয়। কিছুকাল পরে তা অধীনস্থ তাদের কর্মকর্তাদের প্রতিরোধী হয়ে ওঠে। তাই আপনার কাজ যেন বাস্তবিকই অনুকরণযোগ্য হয়। ব্যক্তিগত সংকল্প রাখুন, বাড়িতে, কর্মক্ষেত্রে, সমাজে আমি উন্নতি চাই। নিজের সঙ্গে আলোচনা করা, নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্য আলাদা সময় রাখবেন। সুপরিচালিত সুনিঃসঙ্গতায় সুফল পাওয়া যায়। নিজের সৃজন শক্তির উদ্ভাবনার জন্য এটা ব্যবহার করুন। ব্যক্তিগত ও ব্যবসার সমস্যা সমাধানের জন্য এটা ব্যবহার করুন। তাই প্রতিদিন খানিকটা সময় একা ভাবনা চিন্তা করুন, নিজের সঙ্গে আলোচনা করুন। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কিভাবে বৃহৎ ভাবনা চিন্তার ম্যাজিক প্রয়োগ করা যায়। বৃহৎ ভাবনা চিন্তার অলৌকিক ক্ষমতা রয়েছে, তবে আমরা তা সহজেই ভুলে যাই। কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া মাত্রই ভাবনা চিন্তা সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। আর তা যদি হয়, তাহলেই আপনি হেরে যাবেন। যে পরিস্থিতিগুলিতে দুষ্ট দৃষ্টিভঙ্গির আশঙ্কা দেখা যায়, সেই সব পরিস্থিতিতে বড় মাপের মানুষ হয়ে ওঠার কিছু নির্দেশ নিচে দেওয়া হলো। এই নির্দেশগুলি ছোট ছোট কার্ডে লিখে হাতের কাছে রাখতে পারেন। তুচ্ছ মানুষ যখন আপনাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করবে, বড় মাপের ভাবনা চিন্তা করে দেখুন। সত্যি কথা, এমন লোক আছে যারা আপনাকে হারাতে চায়, আপনাকে দুর্দশাগ্রস্ত দেখতে চায়, তিরস্কার ভৎসনা করতে চায়। 3টি কথা মনে রাখলে এরা কখনোই আপনার ক্ষতি করতে পারবে না। তুচ্ছ মানুষের সঙ্গে বিবাদ করতে রাজি হবেন না, তাদের উপেক্ষা করুন, তাতেই আপনি জিতে যাবেন।
নগণ্য মানুষের সঙ্গে কলহ করতে গেলে আপনিও তাদের স্তরে নেমে যাবেন। বৃহৎ থাকুন। আড়াল থেকে কেউ নিন্দা করলে হতাশ হবেন না। ওই বিদ্রুপ আপনার বড় মাপের মানুষের হয়ে ওঠার প্রমাণ। মনে রাখবেন, যারা আপনাকে বিদ্রুপ করছে তারা মানসিক রোগগ্রস্ত মানুষ। বড় হন, তাদের প্রতি অনুগ্রহশীল হন। এত বড় হয়ে উঠুন যে তুচ্ছ মানুষের আক্রমণ যেন আপনাকে কোনো মতে স্পর্শ করতে না পারে। খ, যখন আমার দ্বারা হবে না অনুভূতিতে হতাশ হয়ে উঠবেন, বৃহৎ চিন্তা ভাবনা করবেন। মনে রাখবেন, নিজেকে দুর্বল মনে করলে বাস্তবিকই আপনি অসহায় হয়ে পড়বেন। নিজেকে বঞ্চিত ও দ্বিতীয় শ্রেণীর মানুষ ভাবলে তাই হবেন। নিজেকে বঞ্চিত করার প্রবণতা দূর করতে এগুলি ব্যবহার করুন। 1, নিজেকে গুরুত্বপূর্ণ দেখান। এতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মতো ভাবতে শিখবেন। আপনার বাইরের চেহারার সঙ্গে অন্তরের অনুভূতির অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। নিজের গুণগুলিকে মনোনিবেশ করুন। নিজেকে নিজের কাছে বিক্রি করতে শিখুন, সেটা কর্মক্ষেত্রে ব্যবহার করুন। নিজেকে সদা উদ্দীপ্ত রাখতে শিখুন। নিজের গঠনমূলক আচাররূপ ব্যক্তিত্বকে চিনতে শিখুন। সঠিক পরিপ্রেক্ষিতে অন্যদের বিচার বিবেচনা করুন। অন্যজন মানুষ মাত্র, তাকে ভয় পাবেন কেন? আপনি কত ভালো তা উপলব্ধি করার জন্য বৃহৎ ভাবনা চিন্তা করুন। গ, বিতর্ক বা কলহ অসম্ভবই মনে হলে চিন্তা করুন। বিতর্ক বা কলহ থেকে নিজেকে বিরত রাখার উপায়। 1, নিজেকে প্রশ্ন করা, সত্যি করে বলো, এটা কি তর্ক করার বিষয় জরুরি বিষয়? 2, নিজেকে মনে করিয়ে দিন, তর্ক করলে শুরুই হারাতে হয়, লাভ কিছুই হয় না। বড় মাপের ভাবনা চিন্তা করুন। ঝগড়া, কলহ, তর্কযুদ্ধ, লড়াই ও ঝামেলা। ঘ, পরভীত অনুভব করলে বড় বড় ভাবনা চিন্তা কেন করুন। কষ্ট ও সাময়িক ব্যর্থতা ছাড়া বড় সাফল্য পাওয়া যায় না, তবে হেরে না গিয়েও বাকি জীবনটা কাটানো যায়। মননশীল ব্যক্তিত্ব ছোট ছোট ব্যর্থতায় সেগুলিকে শিক্ষণীয় পাঠ মনে করে সেগুলি থেকে শেখেন, অধ্যয়ন করেন ও তার সাহায্যে এগিয়ে যান। প্রতিটি সাময়িক বাধা বিপত্তি থেকে কিছু শিক্ষা সংগ্রহ করে রাখুন। অধ্যবসায় জরুরি, কিন্তু তার সঙ্গে জরুরি নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষায় একটু পিছিয়ে গিয়ে নতুন উদ্যমে চেষ্টা করে দেখুন। যখন ভালোবাসা ফুরিয়ে যাওয়ার পথে, তখনও আশাবাদী চিন্তা ভাবনা করুন। হতাশাজনক, তুচ্ছ, সে আমার প্রতি অবিচার করছে, এবার আমার পালা, এই মনোভাব ভালোবাসাকে শেষ করে যায়। প্রেম ভালোবাসার পাঠে গণ্ডগোল দেখা দিলে এগুলো করুন। আপনি যার ভালোবাসা পেতে চান তার সেরা গুণগুলো দেখুন। তুচ্ছ গৌণ গুণগুলোকে প্রাধান্য দেবেন না। আপনার সঙ্গীর জন্য বিশেষ কিছু করুন, প্রায় করুন। আশাবাদী ভাবনা চিন্তা করুন। দাম্পত্য জীবনের সুখানুভূতি অনুভব করুন। যখন মনোভাব হবে যে কর্মক্ষেত্রে আপনার গতি মন্থর হয়ে পড়েছে, তখন বড় বড় চিন্তা করুন। আপনি যাই করুন, যে পেশাই হোক, পদমর্যাদা বৃদ্ধি ও বেতন বৃদ্ধির একটি মাত্র উপায় হলো আপনার কাজের পরিমাণ ও গুণমান বাড়াতে হবে। এর জন্য ভাবুন আরও ভালো কিভাবে করা যায়। সব থেকে সেরা পন্থা ধরাছড়ার বাইরে নয়। কাজে আরও উন্নতির অবকাশ আরও সবসময় রয়েছে। কোনো কাজই নিখুঁত সর্বোৎকৃষ্ট নয়। যখন আপনি আরও ভালো করা যায় বিশ্বাস করবেন, আরও ভালো করার পথ খুঁজে পাবেন। আরও ভালো করা যায়, আপনার সৃজন শক্তিকে জাগিয়ে তুলুন। এত বড় ভাবনা চিন্তা করুন যে কাজে যেন প্রাধান্য পায়, অর্থ আপনি অনুগামী হবে। বিচক্ষণ ব্যক্তি নিজের মনের মালিক হয় এবং মূর্খ ব্যক্তি তার মনের কৃতদাস হয়ে যায়। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।